বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে গিয়ে ধানমন্ডির ৩২ নম্বর থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন। আরও একজন রয়েছেন, তিনি কুমিল্লা থেকে এসেছিলেন, একজন নারী, তিনিও শ্রদ্ধা জানাতে এসেছিলেন। তাদের সাথে আরও বেশ কয়েকজন ছিল, তাদেরকে আটক করা হয়নি। এই দুজনকে পুলিশ ধস্তাধস্তি করে আটক করে থানায় নিয়ে যায়। নির্বাচনোত্তর বাংলাদেশে মানুষের বিশ্বাস জন্মেছে যে ডক্টর ইউনূস সরকারের মবের রাজত্ব শেষ। খুব স্বাভাবিকভাবেই মানুষ মনে করতে শুরু করেছিল যে এখন থেকে সম্ভবত মুক্তিযুদ্ধের কথা বুক ফুলিয়ে বলা যাবে। শুধু বিশ্বাস নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এরই মধ্যে স্লোগান উঠতে শুরু করেছে, মিছিল হতে শুরু করেছে রাজাকারদের বিরুদ্ধে, আল বদরদের বিরুদ্ধে। গোলাম আজমের ছবি সেখানে রেখে জুতা নিক্ষেপ করা হচ্ছে। এবং এটাও তো বাস্তবতা যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই দলের অধীনেই মোটামুটি প্রশাসন চলে যায়। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, দুদিনের মধ্যেই মঙ্গলবার তারা শপথ নেবে এবং তারেক রহমানও তো নির্বাচনী প্রচারণা কিংবা তারও আগে থেকেই দেশে ফেরার পর থেকে তিনি বলে আসছেন যে ৭১ হচ্ছে আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না, আর বঙ্গবন্ধুর নাম বাদ দিলে মুক্তিযুদ্ধের অস্তিত্ব থাকে না, সেটিও তো একটি প্রশ্ন। সেই বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে মানুষ এখনো শ্রদ্ধা জানাতে পারবে না, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারবে না। তার মানে কি এদের দিন এখনো শেষ হয়নি? কারা এখনো উৎপেতে আছে? ইউনূস সরকারের এই যে একজন উপদেষ্টা ছিলেন সাবেক ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ২০২৫ সালে ৫ ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম স্মারক, অন্যতম নিদর্শন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, ঠিক তার আগে ওই দিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছিলেন উৎসব হোক। তার মানে তার আগে থেকেই ঘোষণা দেওয়া ছিল যে ওই দিন বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হবে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা হয়ে এমন স্ট্যাটাস দিয়েছেন, তাদের বিরুদ্ধে কিচ্ছুই করা হয়নি, কিছুই না। শুধু বঙ্গবন্ধু বাড়ি কেন, মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন গুড়িয়ে দেওয়া হয়েছে। এই সেদিনও যেদিন গণভবনে কথিত জাদুঘর করা হচ্ছে, আমি অবশ্যই কথিত বলছি এই কারণে যেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো গুড়িয়ে দেওয়া হয়, মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ করে এমন জাদুঘরও গুড়িয়ে দেওয়া হয়, সেখানে গণভবনে ২৪-এর জাদুঘর গড়ে তোলা হয়। যেদিন উদ্বোধন করা হয় সেই দিনও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের একটা মুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। নিশ্চয়ই ৭১-এর ধারে কাছেও যেতে পারবে না ২৪ কখনো। আর ২৪-এর চেতনা যতটুকুই হোক না কেন, তাও তো বিতর্কিত করেছে এরাই। বঙ্গবন্ধুর বাড়িটি যেদিন গুড়িয়ে দেওয়া হলো সেদিন বিএনপিও বিবৃতি দিয়েছিল, যদিও একদিন পর এসে গভীর রাতে সে বিবৃতি দিয়েছিল এবং নিন্দা জানানো হয়েছিল। অথচ এখনো বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলে, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ আটক করছে শ্রদ্ধা নিবেদনকারীদের। কাদের অনুসারে এই পুলিশ? এদেরকে যদি প্রশ্রয় দেওয়া হয়, নিঃসন্দেহে এটুকু বলতে পারি এরাই বিএনপিকে গিলে খাবে। যেমন ফ্যাসিবাদকে রুখে দেওয়ার নামে রাজাকার আল বদরদের সাথে ঐক্য করা হয় এবং সেই ঐক্যের জায়গা থেকে আমরা দেখছিলাম কিভাবে একটি বিশেষ শক্তি বিএনপিকে গিলে খাওয়ার চেষ্টা করছিল। ভবিষ্যৎ নিশ্চয়ই আরো ভয়ঙ্কর হবে। এদিকে জনাব ইউনূস সাহেবের ছবিতে আগুন দেওয়া শুরু হয়েছে।
শাহবাগে রোববারই এই ঘটনা ঘটেছে। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে যে দুর্নীতির ভয়ঙ্কর সব অভিযোগ উঠেছে, তাদের গ্রেপ্তারের দাবি উঠেছে। শুধু দুর্নীতি নয়, সংবিধান লঙ্ঘন করেছে একের পর এক এই সরকার, এই সরকারের অনুসারীরা। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এমন সব চুক্তি করেছে বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে এই ইউনূস সরকার। এবং মুক্তিযুদ্ধের ইতিহাস উল্টে পাল্টে দেওয়া শুরু করেছিল। যতটুকু পেরেছে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। শিশুদের পাঠ্যপুস্তক পর্যন্ত পরিবর্তন করা হয়েছে, জঘন্যভাবে মিথ্যাচার করা হয়েছে। এই আসিফ মাহমুদ রায় আমাদের সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, সংবিধানের কবর রচনা দিতে চেয়েছিলেন, অথচ তারা এখনো বীর দর্পে ঘোরাফেরা করে এই বাংলাদেশে। অনেকে বলছেন যে শুধু দুর্নীতির বিরুদ্ধে মামলায় নয়, এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হবে। বিএনপি নতুন দিনের সূচনার অঙ্গীকার করে এই নির্বাচনতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা। অবশ্যই তাদের দিকে মানুষ তাকিয়ে আছে। এদেরকে নিশ্চয়ই ছাড় দিলে বিএনপি আবারও ভুল করবে, আবারও। শেষ পর্যন্ত থাকবেন। প্রথমেই কথা বলছি, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক প্রচারণা চলছে এবং মেইন মিডিয়াতেও এটা আসছে যে কে কে রাষ্ট্রপতি হতে পারেন। পরে খোঁজ নিয়ে জেনেছি যে ইউনূস সেন্টার থেকে খুব সুপরিকল্পিতভাবে এই প্রচারণাটা চালানো হচ্ছে যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন। ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হবার একটা গোপন খায়েশ দীর্ঘদিন থেকে রয়ে গেছে এবং গত বছরের জুন মাসে যখন তারেক রহমানের সাথে লন্ডনে ডক্টর ইউনূস গোপন একান্ত মিটিং করেছিলেন, তখন কিন্তু সেখানে এরকম একটা আলোচনা হয়েছিল এবং তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছিল যদি ডক্টর ইউনূস তখন শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম থাকেন তাহলে বিএনপি হয়তো তাকে রাষ্ট্রপতি বানানোর ব্যাপারে বিবেচনা করবে। কিন্তু আজকের বাস্তবতায় যখন বিএনপি 2/3 আসনে জয়লাভ করে ফেলেছে, তখন বিএনপি আর রাষ্ট্রপতি বানানোর জন্য ডক্টর ইউনূসের কথা ভাবছে না, বরং বিএনপির নিজস্ব ক্যান্ডিডেট আছে। বিএনপির তারেক রহমানও বলেছে যে আমাদের কি লোকের অভাব পড়েছে এবং এই রাষ্ট্রপতি হবার দৌড়ে এগিয়ে আছেন মির্জা ফখরুল আলমগীর, তারপরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু, ডক্টর মঈন খান। বেশ কয়েক মাস আগে শুনেছিলাম যে পঞ্চগড়ের সাবেক সাংসদ এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিনও রাষ্ট্রপতি হবার দৌড়ে ছিলেন। কিন্তু এই মুহূর্তে ব্যারিস্টার জমির উদ্দিন কেমন আছেন বা আদৌ তিনি রাষ্ট্রপতি হবার জন্য বিবেচনায় আছেন কিনা সেটা বলতে পারছি না। কিন্তু এটা নিশ্চিত যে ডক্টর ইউনূস তার ইচ্ছে থাকা সত্ত্বেও বিএনপির বিবেচনায় রাষ্ট্রপতি হিসেবে নেই। এখন ডক্টর ইউনূস তো চলে যাবেন পরশুদিন শপথ গ্রহণ, মানে 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 10টায় এমপিরা শপথ গ্রহণ করবেন, বিকাল 4টায় মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করবেন। তো তারপরে তো ডক্টর ইউনূস আর প্রধান উপদেষ্টা থাকছেন না, তিনি কি করবেন? তিনি কি বাংলাদেশেই থাকবেন, দেশে যাওয়া আসার মধ্যে থাকবেন, নাকি তিনি বিদেশের কোনো আরেকটি দেশে সেটেল করার কথা ভাবছেন? তার পছন্দের দেশ ছিল ফ্রান্স। তিনি বেশ কয়েকবারই ফ্রান্সে থাকার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন খুব সম্প্রতি, কিন্তু ফ্রান্স সরকার তাকে থাকার ব্যাপারে রাজি হয়নি। সুতরাং তিনি এখন ইন্দোনেশিয়ার কথা ভাবছেন যে তিনি হয়তো ইন্দোনেশিয়ায় থাকবেন। জাপানের কথাও অনেকে বলছে, আর এগুলো একদম কিছু না হলে ইস্ট তিমুরে তার থাকার ইচ্ছে। সুতরাং রাষ্ট্রপতি তো দূরের কথা, তিনি দেশে থাকতে পারবেন কিনা এটা নিয়ে কথা হচ্ছে। আবার আজকে একটা খুব নির্ভরযোগ্য সূত্রে জানলাম যে খুব হয়তো কাল পরশুর মধ্যেই কোনো এক ব্যক্তি ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা করবেন। তিনি আদালতের কাছে এই মামলাটা করবেন। এখন আদালত এটা গ্রহণ করবে কিনা বা এটা দিয়ে নতুন করে কোনো জল ঘোলা হয় কিনা সেটা আমাদের একটা দেখার বিষয়। এইটা যখন ডক্টর ইউনূসের ঘটনা, তখন উপদেষ্টাদের মধ্যে একটা চলে যাবার বিদায়ের সুর বেজে উঠেছে। তাদের চোখে মুখের দিকে আজকাল তাকানো যায় না, কেমন যেন একটা আতঙ্কের ভাব। আবার সাবেক যে উপদেষ্টা আসিফ মাহমুদ,
তার দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরে সোরে কথা উঠেছে। 11,000 কোটি টাকার নাকি তিনি দুর্নীতি করে কামিয়েছেন এবং সেই টাকা বিদেশে পাঠিয়েছেন এবং নিজে তিনি দুবাই যাবার জন্য চেষ্টা করছেন। তো এইসব কথাবার্তার মধ্যে এই তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে সংসদ গ্রহণে বিদেশ থেকে কোন কোন সরকার প্রধানরা আসবেন এটা নিয়েও কিন্তু অনেক আলোচনা হচ্ছে। আমরা শুনলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি বাংলাদেশে আসবেন এবং সেই সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এটা আমরা শুনেছিলাম, কিন্তু বাই দিস টাইম ইট হ্যাজ বিন ক্লিয়ার যে মোদী সরকারি কাজে ব্যস্ত থাকবে, তিনি আসবেন না বা আসার কথা ভাবেনওনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর তিনি এই সময়ে মিউনিক থাকবেন একটা সিকিউরিটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য, সুতরাং তিনিও আসছেন না। ভারত থেকে আসছেন লোকসভার স্পিকার মিস্টার ওম বিড়লা। পাকিস্তান থেকে শেহবাজ শরীফ আসছেন না, পাকিস্তান থেকে আসছেন তাদের পররাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক ডার, যিনি ইতিমধ্যে বাংলাদেশে অনেকবার এসেছেন। এবং আজকে জানা গেল যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 7 দেশভুক্ত যেসব পররাষ্ট্রমন্ত্রী আছেন তাদের কাছে এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য, যোগ দেবার জন্য আহ্বান জানানো হয়েছে। সুতরাং যে গতকাল যে গুজবটা ছড়ানো হয়েছিল যে একদম নরেন্দ্র মোদী আসবেন, শেহবাজ শরীফ আসবেন, সেটা আসলে হচ্ছে না। একটা কথা আমি নিজেও বলেছি যে তারেক রহমান যে বাংলাদেশে ফিরেছেন এই গত 25শে ডিসেম্বর এবং এই যে নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন, এই সব কিছুর সাথেই নাকি শোনা যায় যে এর পেছনে ভারতের একটা ব্লেসিংস কাজ করছে। তিনি ফিরেছেন ভারতের সাথে আলোচনা করে, নির্বাচনেও ভারত তাকে অনেক সহায়তা করেছে বলে লোকমুখে শোনা যায়। কিন্তু বিএনপির রাজনৈতিক ধারা যদি আমরা বিবেচনা করি তাহলে বিএনপি তো সারা জীবন ভারত বিরোধী রাজনীতি করেছে, বিএনপি তো প্রো পাকিস্তান রাজনীতি করেছে, বিএনপি এই দেশে জামাতি ইসলাম, রাজাকার এদের পুনর্বাসিত করেছে। সুতরাং এই জায়গাটায় হিসাবটা কেমন যেন গোলমেলে মনে হচ্ছে। এই হিসাবটা গোলমেলে এ কারণে আরো বেশি মনে হচ্ছে যে যদি ভারতের দিকে ঝুঁকে যায় এবং সেক্ষেত্রে বাংলাদেশে যে অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো অপারেট করছে তাদের ভূমিকা কি হবে, তাদের অবস্থান কি হবে। এমনিতেই আমি গতকাল বলেছি যে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকার 24টা সংসদীয় আসনে জামাত এবং তার জোট প্রার্থীরা জয়লাভ করেছে, যেটা ভারতের জন্য ডেফিনেটলি একটা উদ্বেগের বিষয়। কারণ তারা ইতিমধ্যে ভারতকে নিয়ে অনেক আপত্তিকর কথা বলছে। এই যে আসিফ মাহমুদ বলেছে যে নরেন্দ্র মোদী আসলে তারা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করবে, কিন্তু নরেন্দ্র মোদীর মনে হয় যে খেয়ে আর কাজ নাই যে তিনি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবে এবং তিনি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, এটাও সত্যি কথা। তো এই এই যে বলছিলাম যে বিদেশি গোয়েন্দা সংস্থা আছে তারা কি করবে, বিশেষ করে ভারত বিরোধী দেশগুলোর যে গোয়েন্দা সংস্থা এখানে অপারেট করছে, আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। তারা সম্প্রতি ঠিক করেছে, তারা তো একটা হলো যে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের মাটিতে আশ্রয় দেয়া হবে, এই একটা আশঙ্কা আছে। কারণ অতীতে বিএনপির নেতৃত্বাধীন সরকার এটি করেছে, কিন্তু অনেকে আবার বলছে যে যেহেতু তারেক যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আসছে, তিনি হয়তো ভারত বিরোধী তৎপরতাগুলোকে নিয়ন্ত্রণ করবেন। তো ভারত বিরোধী তৎপরতা অনেকভাবে হতে পারে। এখন যে খবরটা পেলাম সেটা হলো যে বাংলাদেশের থেকে ভারতে সাইবার অ্যাটাকের প্ল্যান করা হচ্ছে, এই বিদেশি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এটা হচ্ছে। তো বিদেশি গোয়েন্দা সংস্থা নিজেদের দেশ থেকে কেন ভারতে সাইবার অ্যাটাক করবে না, কেন বাংলাদেশের মাটি থেকে এই সাইবার অ্যাটাকের প্ল্যান করা হচ্ছে? এর একটা কারণ হতে পারে যে কোনো দেশে সাইবার অ্যাটাক করার পরে ইমিডিয়েটলি আইডেন্টিফাইড হয় যে এটা কোন দেশের মাটি থেকে হয়েছে, কারা করেছে, এগুলো মোটামুটি ওরা আইডেন্টিফাই করে ফেলে। তো যখন ওটা আইডেন্টিফাই করবে তখন দেখবে যে এটা বাংলাদেশ থেকে অ্যাটাকটা হয়েছে, হয়তো বাংলাদেশের কোনো হ্যাকার গ্রুপকে তারা এই কাজে লাগাবে। তো এটা ভারত বিরোধী তৎপরতা, ভারতের বিরুদ্ধে নানা রকমের যুদ্ধের এটা কিন্তু একটা অংশ এবং এটা খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন যে বাংলাদেশের থেকে ভারতে সাইবার অ্যাটাক করা যেতে পারে। এছাড়া আরো কিছু খবর রয়েছে, আপনারা জানেন যে মন্ত্রী পরিষদ সচিবের মানে শেখ আব্দুর রশিদ যিনি সচিব ছিলেন তাকে সম্প্রতি নির্বাচনের পরে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে তিনি ব্যক্তিগতভাবে আবেদন করেছিলেন চলে যাওয়ার জন্য এবং এই কারণে তাকে অব্যাহতি দিয়েছে, কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি আসলে সেটি সত্যি নয়। তিনি সাতক্ষীরার 4টি আসন যেখানে জামাত জয়ী হয়েছে সেই নির্বাচনে সেই আসনে প্রশাসনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিলেন জামাতের প্রার্থীকে জয়ী করার জন্য। এবং তিনি বারবার ফোন করে বলেছেন যে এটা ডক্টর ইনুস বলেছেন, ডক্টর ইনুসের অভিপ্রায় এটা
মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন এদের জিতাতে হবে, অর্থাৎ ইউনূসকে ভাঙিয়ে তিনি সাতক্ষীরার 4টা আসনে তিনি প্রশাসনের ক্ষমতার অপব্যবহার করেছেন আর কি। তো এটি জানার পরে ডক্টর ইউনূস বলেছেন না, তিনি এ ধরনের কোনো কথা বলেননি, এবং তারই পরিণতি স্বরূপ শেখ আব্দুর রশিদকে মন্ত্রী পরিষদ সচিব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, এবং তিনি ছিলেন জামাতি, এবং তারপরে তার পরিবর্তে বর্তমানে যাকে মন্ত্রী পরিষদ সচিব করা হয়েছে তিনিও জামাতি রাজনৈতিক ধারার অনুসারী। বিএনপি ক্ষমতা নেবার পরে একটা প্রথম কাজ হবে এই যে সরকারি প্রশাসন তার জামাতিকরণ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বিএনপি জামাতের বর্তমানে যে সম্পর্ক দেখছি, আজকেও বাংলাদেশে 3টি জায়গায় জামাতের নেতাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, সাতক্ষীরা, কুষ্টিয়া এবং সাতকানিয়ায়। বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের পিটানো হচ্ছে, এবং শিবিরকেও মোটামুটি পেটানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজমের ছবি টানিয়ে সেখানে জুতা মারা হচ্ছে। এই সব হয়তো অনেকেই বলছে এগুলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবার মতো, এটা সিরিয়াস কিছু না। বিএনপি জামাত কি আসলেই দূরত্ব সৃষ্টি হয়েছে তাদের মধ্যে, নাকি এখনো মুখটার এক পিঠ এপিঠ ওপিঠ আছে?